হাদিরে মারছি ওর আসামিরে পালায় যাইতে দিছি, তুই পারলে ঠেকা। বিজিবি যার দায়িত্ব ছিল সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে, বিজিবির ডিজেকে এখনো ডিসমিস করেন নাই কেন? রাষ্ট্রের দায়িত্ব কি? একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে, তো সেই পালানোর সুযোগ কে করে দিয়েছে? যদি ডিজি নাও জানতো তাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। ডিজিকে ডিসমিস করেন নাই কেন? রেসপন্সিবিলিটি কার ছিল? যেন সীমান্ত থেকে কেউ এখানে মোমেনশাহীর গারো পাহাড় দিয়ে মেঘালয়ে পালাইতে না পারে, ঠেকাইতে পারলেন না কেন? তাহলে আমার ইনস্টিটিউশন ফাংশন করছে না। আমার সেনাবাহিনীর, আর্মড ফোর্সেস, পুলিশ, গোয়েন্দা সংস্থা কোনো কিছু রাষ্ট্রের পক্ষে দাঁড়াচ্ছে না। বিচারিক প্রক্রিয়াতে যতভাবে বাধা দেয়া যায়, সংস্কার প্রসেসে যতভাবে বাধা দেয়া যায়, তার প্রত্যেকটা করছে এই ফোর্সগুলো। তাহলে এই রাষ্ট্র তো আসলে রাষ্ট্র নয়, এই রাষ্ট্রের ভিতরে সেগমেন্ট আছে। এই রাষ্ট্রের ভিতরে দেখবেন আমলাদের রাষ্ট্র আছে। এখানে এটা একটা আমলাদের বাংলাদেশ আছে, এখানে একটা সামরিক বাহিনীর বাংলাদেশ আছে, এখানে একটা পুলিশ বাহিনীর বাংলাদেশ আছে, এখানে আপনাদের এই কৃষিবিদদের একটা বাংলাদেশ আছে, ডাক্তারদের একটা বাংলাদেশ আছে, ইঞ্জিনিয়ারদের একটা বাংলাদেশ আছে। কিন্তু এই বাংলাদেশটা তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না, যেটার জন্য মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ বানাইছে। উই দ্য পিপল বলে দেওয়া ছিল। সেখানে তো বলা ছিল না যে এইখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আলাদা হাসপাতাল হবে, এইখানে ওই সামরিক বাহিনীর সদস্যদের আলাদা হাসপাতাল হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের ট্রিটমেন্টের জন্য আলাদা হাসপাতাল থাকবে, আলাদা বাস থাকবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেগুনবাগ থেকে আলাদা বাস যাবে, সরকারি ফার্স্ট ক্লাস অফিসারদেরকে 50 লাখ টাকা দিব সে যেন প্রাইভেট কার কিনতে পারে, কিন্তু আমার পাবলিক ট্রান্সপোর্ট হবে না, করবো না, তুই পারলে ঠেকা। তো এই প্রত্যেক দিন আমার রাষ্ট্র কী করছে? আমাকে চ্যালেঞ্জ করতেছে যে আপনি যদি একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম করতেন, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানকে আপনার বাস দেওয়া লাগতো না, সেগুনবাগিচার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনাকে আলাদা বাস দেওয়া লাগতো না। আপনি পাবলিক ট্রান্সপোর্ট করছেন না কেন? করবো না, তুই পারলে ঠেকা। এই হলো রাষ্ট্র। যে একটা জাতি কেন সফল হয়, কেন সে উন্নত হয়, এবং ওই জাতিটা কেন উন্নত হতে পারে না, ফল করে, আমরা যে তাদেরকে ডাকনামে ডাকি যে একটা উন্নত রাষ্ট্র আর একটা হচ্ছে অনুন্নত রাষ্ট্র, গরিব রাষ্ট্র, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলছি আর কি। কেন বলছি? তো এই অসংখ্য দেশের এক্সাম্পল দিয়ে এই দুজন অর্থনীতিবিদ এটা কনক্লুশন করলেন হচ্ছে ইনস্টিটিউশনস। 3 বার বলেছেন ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস এবং ইনস্টিটিউশনস। প্রতিষ্ঠান। যদি একটা রাষ্ট্রে প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠান যদি কার্যকর হয়, তাহলে দেখবেন সেই রাষ্ট্রটা ফাংশনাল হয়। কিন্তু রাষ্ট্রটা যদি ফাংশনাল না হয়, সেখানে দেখবেন সবগুলো রাষ্ট্র, আমাদের মতো দেশগুলো দেখবেন যেখানে বারবার টার্ময়েল হয়, ঝামেলা হয়, গণ অভ্যুত্থান, যুদ্ধ, গৃহযুদ্ধ, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনার এই ইনস্টিটিউশনগুলো ফাংশন করছে না, কোনো প্রতিষ্ঠান ফাংশন করছে না। এখন এই পেশাদারদের, পেশাজীবীদের আসলে রোলটা কি? জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আমরা কি ছিল? দেখবেন যে দেয়ালে দেয়ালে আমাদের শহীদদের রক্তে আমরা বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। সেটেলমেন্টটা আসলে কিভাবে হবে? এটা কি আমরা কয়েকজন মিলে সালিশি করবো, সালিশি করে ঠিকঠাক করব যে আসলে দেশটা কিভাবে চলা উচিত? এই সেটেলমেন্টটা হচ্ছে রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং করবার মধ্য দিয়ে, আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান তৈরি করবার মধ্য দিয়ে, এবং এই প্রতিষ্ঠানটা পেশাদারিত্বের সাথে পরিচালিত হচ্ছে কিনা। আপনাদের মনে থাকার কথা, ট্রাম্পের প্রথম টার্মে যখন সে টার্ম শেষ করে নির্বাচনে হেরে যাচ্ছে জো বাইডেনের কাছে, তখন দেখবেন আমেরিকার যে ফেডারেল ইলেকশন মডেল, সেখানে হচ্ছে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট থাকে তিনি পদাধিকার বলে সিনেটের স্পিকার থাকেন, এবং তার কাস্টিং ভোট থাকে, এবং সর্বশেষ জাতীয়ভাবে ইলেকশনকে রিটার্নিং অফিসারের মতো করে সিগনেচার করে ফাইনাল করতে হয়। এবং তিনি বিভিন্ন স্টেটের গভর্নরকে ফোন দিয়েছেন ট্রাম্প, যে নির্বাচনটা একটু এদিক সেদিক করে দেওয়ার জন্য তুমি এটা সাইন করিও না যেখানে ডেমোক্র্যাটরা জিতেছে, অথবা যেখানে রিপাবলিকানরা জেতে নাই সেখানেও তুমি সাইন করে কাগজে বলে দাও যে রিপাবলিকানরা জিতেছে। এবং তার ভাইস প্রেসিডেন্টকে সে প্রচণ্ড প্রেশার দিয়েছে যে এটা সাইন করবার জন্য, কিন্তু সেটা করেন নাই। কেন করে নাই? তিনি দেখেন যে আপনার বাইবেল নিয়ে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদেরকে দেখাচ্ছে, গত টার্মের কথা বলছি, যে এইটা মোতাবেক দেশ চলবে, এবং তিনি স্পেশাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করলেন তার বিরুদ্ধে যারা রাজনীতি করছে, গণতন্ত্রের জন্য স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, তাদেরকে দমন করবার জন্য। এবং সেই প্যারামিলিটারি ফোর্স
তার কথা শুনতে অমান্য করেছে। এবং আপনারা দেখেছেন যে ইরান যুদ্ধের সময় সে ডজন ডজন জেনারেল বিভিন্ন ফোর্সে তাদেরকে সে ডিসমিস করেছেন, কারণ তারা তার কথা শুনছেন না, অথবা তারা যেই পরামর্শ দিচ্ছেন ওয়ার প্ল্যান ইরানের সাথে, এই প্ল্যান তার সাথে মিলছে না। তাহলে এই ডিফারেন্সটা কোথায়? যে ট্রাম্প কিন্তু মোদি হইতে চায়, ট্রাম্পও কিন্তু হাসিনা হইতে চায়, সে পারে না কেন? আবার হাসিনা কেন হাসিনা হয়ে ওঠে, মোদি কেন মোদি হয়ে উঠছে? পার্থক্যটা কোথায়? আপনি যখন ইনস্টিটিউশন বিল করবেন, কোনো ব্যক্তি চাইলেও হাসিনা মোদি হয়ে উঠতে পারবে না, চাইলেই সম্ভব না, প্র্যাকটিক্যাল না। ইমরান খান দেখেন, একটা ফ্রডুলেন্ট ইলেকশনে তাকে হারিয়ে তার আর্ম ফোর্সেস জেলে ঢুকায় রাখছে, তার পুরো পার্টিটাকে খায় ফেলছে সেনাবাহিনী। যে সেনাবাহিনীর ব্যাপারে ইমরান খানের খুব একটা মজার কথা আছে যে দে ওয়ান এভরি ইলেকশন বাট লস্ট এভরি ওয়ার, যে তারা প্রত্যেকটা নির্বাচনে যেতে কিন্তু প্রত্যেকটা যুদ্ধে হেরে যায়। এই বাংলাদেশের ৭১-এর যুদ্ধ, আগের বিভিন্ন ইন্ডিয়ার সাথে স্কারমিশেসের কথা বলেছে আর কি। তাহলে তার ফাংশনটা কি আসলে? তো একইভাবে দেখেন যে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাতে আমরা যখন পলিটিক্যাল সেটেলমেন্টের আলাপ করেছি, প্রফেসর ইউনূস সাহেব এবং তার সরকার কিন্তু এই কাজটা করবার চেষ্টা করেছে, যে দেখবেন প্রথমে ৬টা, ৩টা, ৪টা, ১১টা করে ১৫টা কমিশন হয়েছে। কমিশনগুলো আসলে কি কাজ করেছে? রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো কিভাবে ফাংশন করা উচিত সেই মর্মে তারা সুচিন্তিত মতামত দিয়েছে। পার্টিকুলারলি সংবিধান রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬টা কমিশন নিয়ে তিনি আবার ঐকমত্য কমিশন করলেন, যেই কমিশনে আমরা সকল দল, গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিরা নিয়মিত অংশগ্রহণ করেছি, আমাদের মতামত দিয়েছি, যেটার ভিত্তিতেই মূলত জুলাই জাতীয় সনদ এবং আপনার গণভোটের কোয়েশ্চেন, ম্যান্ডেট, রেফারেন্ডাম সব কিছু হয়েছে। তাহলে এই আকাঙ্ক্ষাটা কোথায় ছিল? এই আকাঙ্ক্ষাটা ছিল এইখানে, যেটা আমাদেরকে বারবার যেন রাস্তায় নামতে না হয়। আপনি দেখেন যে এখনও এই যে আমি কালকে সিলেটে যাব, মহাসমাবেশ আছে, আপনারা জানেন, খুবই অপ্রয়োজনীয় কাজ। ২০২৬ সালে হাজার হাজার মানুষকে গ্রামগঞ্জ থেকে বাসে, ট্রাকে আইনা বর্ষাকালে এক জায়গায় জমায়েত কইরা হাটের মতো, এরপর তাদেরকে ওয়াজ মাহফিলের মতো ওয়াজ করা, এটা ২০২৬ সালের সাথে যায় না। সিম্পলি একটা ইমপ্র্যাকটিক্যাল জায়গা। এবং এই জন্য দেখবেন শহরে বড় বড় দলগুলো ১০,০০০, ২০,০০০ লোক কিন্তু ভলান্টারিলি অর্গানাইজ করতে পারে না। সব দলের কথা বলছি, বিএনপি, জামাত, সবার কথা বলছি। সে চাইলেই ১০,০০০ লোক একসাথে করতে পারবে না, তাকে ঢাকার বাইরে থেকে বাস ভৈরা ভৈরা লোক আনতে হবে। কেন আনতে হবে? কারণ সমাজ ৬০-এর দশকের মডেলের প্রতিবাদ, অর্গানাইজেশন, অ্যাসেম্বলির এই ভাষার সাথে এখন আর একমত না। এইখানে আসবেন, আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে মিছিলে ডাকলে আপনারা যাবেন না, কারণ আপনারা এই প্রসেসের সাথে একমত না। তাহলে এখন আমাকে মিছিলটা কেন করতে হচ্ছে? আমার ইনস্টিটিউশন বিল্ড হয় নাই বলে। আমার যে দাবি দাওয়াগুলো আছে, এই দাবি দাওয়াগুলো যাদের যেভাবে মান্য করবার কথা ছিল, তারা ঠিক তার বিপরীত কাজগুলো প্রতিনিয়ত করে আমাকে প্রভোগ করতেছে, আমি করমু, তুই পারলে ঠেকা। সরকারগুলো কি করছে? প্রতিদিন সে আমাকে বলছে যে আমি করতেছি, তুই পারলে ঠেকা। আমি আমার গ্রামের নাম আমার বউর নামে করমু, তুই পারলে ঠেকা। আমার ইউনিয়নের নাম আমার দুই পোলার নামে করমু, তুই পারলে ঠেকাইস। প্রধানমন্ত্রী আমার বন্ধু, বাল্যবন্ধু, পারলে ঠেকা। এই চ্যালেঞ্জটা তো দিচ্ছে সে আমাকে। বিচার করবো না, তদন্ত সংস্থা আইসিটির যেই বিচারগুলোতে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, টেলিফোন কনভারসেশন আছে, তদন্ত কর্মকর্তাদের ২-৪টা খুবই ক্রিমিনাল টাইপের, যেগুলো এখন নব্য বিএনপি সাথে 5th রেজিমেন্ট বলি আর কি। ওই যে ১৬ ডিসেম্বরের রেজিমেন্টের কথা মনে আছে না? ১৬ তারিখের পর সব মুক্তিযোদ্ধা হয়েছে, ৫ তারিখের পর দেখবেন সব বাংলাদেশ এখন বিএনপি হয়ে গেছে। বিএনপি ময় বাংলাদেশ, সবাই বিএনপি করে। কেমনি বিএনপি করেন? বলে ভাই আমার তালইর ঘরের নাতির পৌমিত্রকে তার বিয়ে করছে, তার বাড়ি বগুড়া। তো বলে যে এটা কেমনি হইলো? আত্মীয় তো মিলানো যাইতেছে না। ওই যে ফেরাউনের নানির নামের মতো। ভালো, দিনাজপুরে জন্মাইছিল, সফর করে ফেনী আসছে, ওই মহিলার ঘরে যে হয়েছে তার বিয়ে দিছে বগুড়া। সো আমি বিএনপি করি। আপনাকে পুরো চিত্রটা কানেক্ট করে দিচ্ছে যে আমাকে এখন সামহাও বিএনপি হইতে হবে। এবং এইটা বেচে তদন্ত সংস্থায় যে পুলিশ অফিসারগুলো আছে, ডিআইজি টিআইজিগুলো আছে, হাইলি করাপ্ট, টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স চার্জশিটের সাথে প্রডিউস করতেছে না কোর্টে। এখন আপনি রাস্তায় বসে চিল্লাইতেছি, ইনুরে 5 বছর দিল কেন? দিছি, তুই ঠেকা। এর নাম হলো রাষ্ট্র, বুঝছেন? তাহলে এই যে প্রত্যেক দিন সে আমাকে আপনাকে প্রভোগ করতেছে,
হাদিরে মারছি ওর আসামিরে পালায় যাইতে দিছি, তুই পারলে ঠেকা। বিজিবি যার দায়িত্ব ছিল সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে, বিজিবির ডিজেকে এখনো ডিসমিস করেন নাই কেন? রাষ্ট্রের দায়িত্ব কি? একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে, তো সেই পালানোর সুযোগ কে করে দিয়েছে? যদি ডিজি নাও জানতো তাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। ডিজিকে ডিসমিস করেন নাই কেন? রেসপন্সিবিলিটি কার ছিল? যেন সীমান্ত থেকে কেউ এখানে মোমেনশাহীর গারো পাহাড় দিয়ে মেঘালয়ে পালাইতে না পারে, ঠেকাইতে পারলেন না কেন? তাহলে আমার ইনস্টিটিউশন ফাংশন করছে না। আমার সেনাবাহিনীর, আর্মড ফোর্সেস, পুলিশ, গোয়েন্দা সংস্থা কোনো কিছু রাষ্ট্রের পক্ষে দাঁড়াচ্ছে না। বিচারিক প্রক্রিয়াতে যতভাবে বাধা দেয়া যায়, সংস্কার প্রসেসে যতভাবে বাধা দেয়া যায়, তার প্রত্যেকটা করছে এই ফোর্সগুলো। তাহলে এই রাষ্ট্র তো আসলে রাষ্ট্র নয়, এই রাষ্ট্রের ভিতরে সেগমেন্ট আছে। এই রাষ্ট্রের ভিতরে দেখবেন আমলাদের রাষ্ট্র আছে। এখানে এটা একটা আমলাদের বাংলাদেশ আছে, এখানে একটা সামরিক বাহিনীর বাংলাদেশ আছে, এখানে একটা পুলিশ বাহিনীর বাংলাদেশ আছে, এখানে আপনাদের এই কৃষিবিদদের একটা বাংলাদেশ আছে, ডাক্তারদের একটা বাংলাদেশ আছে, ইঞ্জিনিয়ারদের একটা বাংলাদেশ আছে। কিন্তু এই বাংলাদেশটা তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না, যেটার জন্য মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ বানাইছে। উই দ্য পিপল বলে দেওয়া ছিল। সেখানে তো বলা ছিল না যে এইখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আলাদা হাসপাতাল হবে, এইখানে ওই সামরিক বাহিনীর সদস্যদের আলাদা হাসপাতাল হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের ট্রিটমেন্টের জন্য আলাদা হাসপাতাল থাকবে, আলাদা বাস থাকবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেগুনবাগ থেকে আলাদা বাস যাবে, সরকারি ফার্স্ট ক্লাস অফিসারদেরকে 50 লাখ টাকা দিব সে যেন প্রাইভেট কার কিনতে পারে, কিন্তু আমার পাবলিক ট্রান্সপোর্ট হবে না, করবো না, তুই পারলে ঠেকা। তো এই প্রত্যেক দিন আমাকে রাষ্ট্র কী করছে? আমাকে চ্যালেঞ্জ করতেছে যে আপনি যদি একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম করতেন তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানকে আপনার বাস দেওয়া লাগতো না, সেগুনবাগিচার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনাকে আলাদা বাস দেওয়া লাগতো না। আপনি পাবলিক ট্রান্সপোর্ট করছেন না কেন? করবো না, তুই পারলে ঠেকা। এই হলো রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রগুলো কেন হচ্ছে? এই রাষ্ট্রগুলো ফাংশন করছে না কেন? কারণ তার সিম্পলি কোনো ইনস্টিটিউশন নাই, কোনো ইনস্টিটিউশন ফাংশনাল না। আমি বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন নিয়ে ডিটেল লেখাপড়া করেছি, প্রত্যেকটা ইনস্টিটিউশন। আমাদের 60-এর মতো মন্ত্রণালয় আছে, অধিদপ্তর, হাবিজাবি, এগুলো মিলাই দিলে 85-90টা আছে। এর 10 ভাগের 1 ভাগ এই রাষ্ট্রের প্রয়োজন নাই রাষ্ট্রকে সার্ভ করবার। আমার ইকোনমির সাইজ কত দেখেন, বলা হচ্ছে $500 বিলিয়ন ছাড়াইছে। টেকনিক্যালি এটা 250 থেকে 300 বিলিয়ন ডলারের বেশি হবে না। আপনারা আওয়ামী লীগের আমলের যে ডেটা ম্যানিপুলেশন আছেন, পরিসংখ্যান ব্যুরো থেকে শুরু করে সব জায়গার ম্যানিপুলেশন পড়েন, অর্থনীতিবিদদের সাথে কথা বলেন, $300 বিলিয়ন বেশি এটা হওয়ার কথা না, সিম্পলি প্র্যাকটিক্যাল না। কারণ এটা সিম্পলি আপনি দেখবেন জিডিপির গ্রোথ আর ইনফ্লেশন অ্যাডজাস্ট করে না। আমার গ্রোথ তো প্রতি বছর মাইনাস। আমার যদি ইনফ্লেশন 15% হয়, রিয়েল ইনফ্লেশন, রিয়েল টাইমে বলছি 15-20% হয়, আমার গ্রোথ তো 6-7%-এর বেশি কখনো হয় নাই। তাহলে আপনার তো আমার তো টোটাল ডেভেলপমেন্ট মাইনাস, ঋণাত্মক ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে আমার জিডিপির সাইজ বাড়লো কীভাবে? কোত্থেকে বাড়লো? জিডিপি এইরকমই দেখামো আমি, তুই পারলে ঠেকা। রাষ্ট্র আমাকে আপনাকে বলছে আমি ইনফ্লেশন এমনিই রাখবো, তুই পারলে ঠেকা। আমি জিডিপির গ্রোথ এমনিই দেখাবো, তুই পারলে ঠেকা। এই যে রাষ্ট্র আপনাকে প্রত্যেক দিন এই ফর্মে চ্যালেঞ্জ করতেছে, সেই রাষ্ট্রকে বুঝতে হবে যে এই রাষ্ট্র এখনও রাষ্ট্র হয়ে ওঠে নাই। সে আমার আপনার ভাষায় কথা বলছে না, সে আমাকে আপনাকে কেন্দ্রে রেখে এই রাষ্ট্রটাকে সাজানোর কোনো লড়াই সে করছে না বলে কি হচ্ছে, প্রত্যেক দিন, প্রত্যেক 6 মাস 3 মাস পরে দেখবেন বড় বড় ঘটনা ঘটবে, আমাকে আপনাকে লড়াই করতে হচ্ছে। সোনার বাংলায় দেখেন প্রবলেম। আমি আমলাদের সাথে, উপদেষ্টা মন্ত্রীদের সাথে বহুদিন বসছি। আমি তাদেরকে বলেছি, ইভেন পিএমের, কারেন্ট পিএমের স্টাফদেরকে পর্যন্ত বলেছি যে বাংলাদেশে ক্রাইসিসের একটা ক্যালেন্ডার করেন। সারা বছর কি ক্রাইসিস হবে এইটা আপনি আপনার বেডরুমে বসে বইলা দিতে পারবেন। ভাই, বর্ষা আসলে শান্তিনগর, পল্টন যে মহাসমুদ্র হবে, এইটার জন্য কি আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার আছে? ঢাকা শহর যে ডুইবা যাইব, চট্টগ্রাম যে ডুইবা যাইব, সিলেট যে ডুইবা যাইব, এইটা তো গত 60 বছরের এক্সাম্পল দেখলে আপনি বুঝবেন। আমার জিওগ্রাফির ম্যাপ আছে তো, কোথায় ফ্লাড হয়, কোথায় বন্যা হয়, কোথায় ঘূর্ণিঝড় হচ্ছে, টোটাল স্যাটেলাইট ডেটা অ্যাভেলেবল। তাহলে আপনি কেন প্রিএমটিভ অ্যাকশন নিচ্ছেন না? আপনার জীবন বাঁচানোর জন্য, কৃষকদের ফসল, গবাদি পশু, কৃষি ক্ষেত, ধান বাঁচানোর জন্য চেষ্টা করছেন না? আপনি জানেন তো এটা ডুবে যাবে, আগামী 3 মাস পরে ডুবে যাবে, 4 মাস পরে ডুবে যাবে। তাহলে আপনি জানুয়ারিতে কেন এটা অ্যাড্রেস করলেন না? কিভাবে আপনি জলাবদ্ধতা, ওয়াটার লগিং যেটা হচ্ছে আরবান এরিয়াতে, আপনি তো অ্যাড্রেস করছেন না। প্রতি বছর হচ্ছে। একটা সমস্যার রিকারিং যখন করে, প্রতি বছর যখন হয়, তখন বুঝতে হবে যে এই রাষ্ট্রে কোনো ইনস্টিটিউশন নাই যে এটা বোঝে এবং অ্যাড্রেস করতে পারে। দেখবেন ডাক্তার আপনাকে কি বলবে
যেই রোগ, যেই ঠান্ডা আপনার প্রতিদিন হচ্ছে, প্রতি মাস পর পর ফিরে আসতেছে, সে আপনাকে বলবে যে আপনার ইমিউনিটি দুর্বল হয়ে গেছে। আপনার এই ইমিউনিটির কারণে আপনার এই রোগ বালাইগুলো বারবার ফিরে আসতেছে। অতএব এই ইমিউনিটি, রাষ্ট্রের যে ইমিউনিটি আকার, সেটাকে আমরা বলছি রাষ্ট্রের ইমিউনিটিকে প্রিজার্ভ করে হচ্ছে তার ইনস্টিটিউশনস, তার প্রতিষ্ঠান। এবং এই যে পেশাজীবীরাও আপনারা যারা আছেন, আমি আসার সময় কয়েকজন ভাইকে বলছিলাম, তারাও আপনারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। আপনারা রাষ্ট্রের কৃষিবিদ না, আপনারা জনগণের কৃষিবিদ না, আপনারা বিএনপির কৃষিবিদ, আওয়ামী লীগের কৃষিবিদ, জামাতের কৃষিবিদ, অন্য পার্টির এনসিপির কৃষিবিদ। তাহলে ভাই আপনি এনসিপির ডাক্তার, আপনি জামাতের ডাক্তার, আপনি বিএনপির ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার, আপনি বিএনপির ইঞ্জিনিয়ার, আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার, জামাতের ইঞ্জিনিয়ার, একটা রাষ্ট্র এইভাবে চলবে? প্র্যাকটিক্যাল? আপনি এই যে রাষ্ট্রকে কাঠামোগতভাবে বিভক্ত করছি আমরা সবাই মিলে, আমরা এই যে রাজনৈতিক খোকাখুকুরা মিলে করছি, এইটার করে আপনি আবার ওই রাষ্ট্রটাকে চাচ্ছে যে ওই রাষ্ট্রটা যেন ফাংশনাল হয়। তাহলে আমার রাজনীতিটা তো কনসিস্টেন্ট না, আমার পলিসি ফ্রেমওয়ার্ক তো কনসিস্টেন্ট না। কনসিস্টেন্সি না থাকলে আপনার ইনস্টিটিউশন বিল্ডিং তো হবে না, এবং সেই লড়াইটাও আমরা করছি না। তাই আমরা যখন জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছি, জুলাই জজবা নিয়ে কথা বলছি, আমরা নতুন সেটেলমেন্টের কথা বলছি, আমরা আসলে বলতে চাই যে রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানো, এবং না বানাতে পারলে কি হবে সেটার এক্সাম্পল হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখেন, আফ্রিকাতে কি হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, দক্ষিণ আমেরিকাতে কি হচ্ছে, আমাদের অঞ্চলে কি হচ্ছে। করতে পারলে কি হবে, যে আপনার ছেলে মেয়েগুলোকে ওখানে পাঠায় দিবেন। আপনি কেন আরেক দেশে আপনার ছেলে মেয়েকে পাঠান? আপনি মরবার জন্য কেন ব্যাংককে যান? আপনি আইসিইউতে ঘুমানোর জন্য কেন আপনি সিঙ্গাপুরে যান? ইন্ডিয়াতে যেতে হয়, সাউথ ইন্ডিয়াতে যেতে হয় কেন? মানে এটা তো খুবই অসম্মানজনক একটা ব্যাপার। আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে ট্রিটমেন্টের জন্য সৌদি আরবে নিয়ে যাবো, ও তো শুনে হার্ট অ্যাটাক করবে, মানে ওর অসুস্থ না থাকলেও অসুস্থ হয়ে যাবে সাথে সাথে। আপনি কোন আমেরিকান, ইউরোপিয়ানদের সাথে যদি কথা বলেন যে তোমাদের মিলিটারি টেক ওভার করবে আগামী 3 মাসের ভিতরে, ও এটাকে একটা গুড জোকস হিসেবে নেবে, ইটস ভালো মানে কমেডি আর কি। তাহলে রাষ্ট্রর জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে আসলে আমরা রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাইতে চাচ্ছি, এবং যদি এইটা আমরা বানাইতে না পারি তখন যেটা হবে এই যে রিকারিং এফেক্ট, শান্তিনগর, পল্টন যেভাবে জলাবদ্ধতা হচ্ছে, ওই রাস্তায় রাস্তায় হাজার হাজার তরুণকে বারবার লড়াইতে আনবেন, মারবেন, আবার ওসমান হাদিরা মরবে, মরার পর এরপরে রাষ্ট্র আবার আপনাকে বলবে ওই একই কাজ আবার করব, তুই পারলে ঠেকাইস। এটার নাম হচ্ছে রাষ্ট্র। এবং এই রাষ্ট্রটাই হচ্ছে দেখেন, কয়েকদিন আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করছি, অক্ষর অক্ষরে পালন করব, কিন্তু প্রতিদিন লঙ্ঘন করছে। বিএনপির 31 দফার 6-7টা অলরেডি তারা ব্রেক করেছে। প্রথম দিনই 31 দফার প্রথম ধারা তারা নতুন সংসদের প্রথম দিন, শপথের দিন ব্রেক করেছে। সংবিধান সংস্কার নামক কিছু ছিল না, আমরা এই বিপ্লবে বিশ্বাস করি না, তারা বলেছে বিপ্লবে বিশ্বাস করি না, এটা স্বাক্ষর করব না, তুই পারলে ঠেকা। এর মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেকেই রাষ্ট্র আকারে প্রাতিষ্ঠানিক করতে দিচ্ছে না। অতএব এই রাষ্ট্রের লড়াইটা হচ্ছে শুধুমাত্র আপনার দাবি দেওয়ার লড়াই না, যে আমার মানে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, রাস্তায় ট্রাফিক জ্যাম, এখানে খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না, কৃষক দুর্বল। আপনি কৃষককে 2,500 টাকা দিলেন, হোয়াটস দ্য বেনিফিট অফ ইট? কারণ কৃষক গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, সে ইনফ্লেশন বোঝে না। হোয়াট এ ফ্রড টু আওয়ার পুয়ার ফার্মার্স। আপনি 2,500 টাকা দিলেন, দেওয়ার পরে আপনি গ্যাসের দাম বাড়াইলেন, বিদ্যুতের দাম 2বার বাড়াইলেন, ডিজেলের দাম বাড়াইলেন, সেচের খরচ বাড়াইলেন, ট্রান্সপোর্ট কস্ট বাড়াইলেন। এরপরে আপনার কারণ বাজারে এই জিনিস সে ফরিয়াদের কারণে, ফরিয়াদ দৌরাত্ম্যর কারণে সে অরিজিনাল প্রাইসটা পাবে না। তাহলে ওই 2,500 টাকা কি আসে আসলে? আপনি যে গরিব ফ্যামিলি, গরিব মানুষটাকে করাইলের বস্তিতে 2,500 টাকা দিলেন, রাষ্ট্র তো ফ্রড করছে। কারণ এই গরিব মানুষগুলো যারা কাজের বুয়া ম্যানুয়াল ওয়ার্ক করেন, সে তো ইনফ্লেশন বুঝতেছে না, সে তো 2,500 টাকাকে মনে করতেছে একটা সলিড জিনিস। কিন্তু এটা তো ট্যাঞ্জিবল নোটস, এটা তো কোনো সলিড ভ্যালু নাই তো, এটা ইটস এ ফ্রডুলেন্ট অ্যামাউন্ট। এবং বাই দ্য 6 months অফ দ্য টেনিওর আপনি তার সাথে তাকে আসলে একটা মাইনাস কার্ড দিচ্ছেন, প্রত্যেককে একটা মাইনাস কার্ড দিচ্ছেন, এবং এই কার্ড দেওয়াটা ইজ সেলফ ইনসাল্ট টু দ্য সিটিজেন্স। আপনি তাকে প্রপার ন্যায্য মূল্যে জীবনযাপন করতে দিচ্ছেন না। কৃষক যেন ন্যায্য মূল্যে তার জিনিসটা বিক্রি করতে পারে, একটা ডিগনিফাইড লাইফ পায়, সেইটা করতে না দিয়ে তাকে আপনি খয়রাতি সাহায্য দিচ্ছেন। এবং এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আপনি রাষ্ট্রকে রাষ্ট্র আকারে প্রাতিষ্ঠানিকভাবে স্ট্রেনদেন করছেন না, দুর্বল করে দিচ্ছেন। অ্যান্ড অ্যাগেইন এটাই হচ্ছে জুলাইয়ের যে ইন্সপিরেশন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে একটা
একটা কন্ট্রাডিক্টরি অ্যাপ্রোচ। তাই আজকে আমরা যেটা বারবার বলছি বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে, যে আমাদের এই জুলাইয়ের লড়াইটা হচ্ছে আসলে একটা বাংলাদেশ বানানো, যেই বাংলাদেশটা ইনস্টিটিউশনালি ফাংশনাল। এইটা না হওয়া পর্যন্ত জুলাইয়ের জজবার অন্য কথা বলে রাস্তাঘাটে মিছিল মিটিং সমাবেশে খুব বেশি লাভ হবে না। সরকারকে মাথায় রাখা দরকার, আপনাদের 17 বছরের ভিকটিমহুড, মজলুম সময়ের ইতিহাস ভুলে যাবেন না। যদি ভুলে যান, আল্লাহ কিন্তু আপনাদেরকে ভুলে যাবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।